একটা ব্যাপার থাকে তো, একেই বলে মহেন্দ্রক্ষণ নাকি? এভাবে যে দেখা হয়ে যাবে বুঝতে পারিনি। মানে কি হয়, শিল্পীদের তো আমরা স্টেজে পারফর্ম করতে দেখি, হ্যাঁ হ্যাঁ, তার আগে যে তার আগের যে তার ক্রিয়াকলাপ অভিব্যক্তি, ঠিক অভিব্যক্তি। হ্যাঁ এই যে উষারঞ্জন স্যারের যে কথাটা বললাম আর কি, হ্যাঁ হ্যাঁ বিষয়টা ভেতরে হ্যাঁ। গান বাজনাগুলো এখানেই হয় নাকি? তাই মনে হচ্ছে মাঠ না, এটা তো খেলা। ও এইটা, এটা বাস্কেটবলের কোর্ট নাকি? না, আগে তো এরকম ছিল না মনে হয়। অনেক আগে একবার আমি আনুষে আনা দিলে আচ্ছা আচ্ছা। একটু দেখছি, বাইরে হচ্ছিল আর কি। এটা কি ডিরোজিও হল? ও সামনে, আচ্ছা। ব্যাপারটা একটু আধিপত্য আসতো না, হ্যাঁ এমনি সাহেব হতে পারলো না, হেঁটে হেঁটে আসবে, হ্যাঁ? সেই জন্য সাহেব হইতে পারলো না। ঠিক ঠিক। 3 কিলোমিটার দূরে গাড়ি রেখে 6 কিলোমিটার হাঁটবে। হ্যাঁ হ্যাঁ। ওরা ভাবছে যে আমরা কি অহম্বিত দাঁড়ায়, আমি বারবার দেখতেছে কিন্তু না। আপনি তো হলো ওদিক দিয়ে যাবেন না, এদিক দিয়ে যাবেন না, ওইখানে যে তিনি বেরোবেন সেটা তো বুঝতে পারি নাই। কোমরটা গেছে আর কি, আমার তো কোনো মতোই। হ্যাঁ হ্যাঁ। থাক, এটা প্রসূন এলো বলে আমরা এলাম, একদম। নাহলে তো আমরা আসতামই না। না না না, উনি আসবেন জন্য আমি মিলাই নিলাম সময়টা। না ওইটাই আর কি। না না, তুই তো মেলালি, কিন্তু আমি তো কলকাতাতেই থাকতাম, কিন্তু আমি আসতাম না। আমরা সবাই মেলালেন, তিনি মেলাবেন, হ্যাঁ মেলাবেন তিনি মেলাবেন। এনাদের সকলকে অভ্যর্থনা জানাতে মঞ্চে ডেকে নিচ্ছি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক উত্তম কুমার বিশ্বাস ও অধ্যাপক শান্তি সরেন। বলেন যে আমি প্রান্তিকতে পড়াই, আমি কিন্তু এই সুন্দরী, উদ্দিন, উজ্জ্বল আর এই 40 বছর ধরে যে তথাকথিত দলিত কথাটা পছন্দ করি না। একদম বলা যেতে পারে তফসিলি এবং SC ST, তারা নিজেদের SC ST বলে, সেটা ঠিক কথা, আমি সেটাই বলি না। তো কথা হচ্ছে যে এই যে তাদের আমি পড়াতে যাই, মোটামুটি পিতৃপুরুষের ঋণ শোধ করতে, সাহায্য করতে, এবং আমার নিজের একটা আছে, একটা বৌদ্ধিক, শুনলাম ইন্টেলেকচুয়াল বৌদ্ধিক, তাহলে বৌদ্ধিক আমার দায় নয়, অ্যাম্বিশন না, দায়টা নয়, এটা দায় নয়, পিতৃপুরুষের ইয়ে ছাড়াও, দোষ ছাড়াও আমার নিজের পার্সোনাল কথা বলছি, ওটা তো ঐতিহাসিক দায়িত্ব। আর কিন্তু নিজের দিক থেকে আমার একটা ইন্টেলেকচুয়াল অ্যাম্বিশন আছে যে একেবারে দরিদ্র থেকে দরিদ্র তাদের কি গণতন্ত্রের যে নিহিত প্রিন্সিপালগুলি, সেইগুলিকে কি এমনভাবে একটা শিক্ষা আমি দিতে পারি বাচ্চাদের, বাচ্চাদের বকবক করে শিক্ষা দিয়ে কোনো লাভ নেই, তাদের এমন করে একটা শিক্ষা ব্যবস্থা নিজে ভাবতে পারি যাতে করে গণতন্ত্রের ওই ইনটিউশনগুলো তাদের মনের মধ্যে
হ্যাবিটের অভ্যাসের মতো করে আসবে। এখনো পারিনি, কেন ওই 1000 বছরের ওইগুলিকে অত সহজে করা যায়। কিন্তু ওইটা হচ্ছে আমার সত্যি কথা বলতে কি, যদি তুমি ব্যক্তিগতভাবে জানতে চাও, ওইটা হচ্ছে আমার ইন্টেলেকচুয়াল বিষয়, এটা করা যায় কিনা। হ্যাঁ, আর এইটাই হচ্ছে তুমি যে কথাটা বলছিলে, যে ওই যে চলে যাচ্ছে আজকের বিশ্ব, আর ব্যাটার্ড ওয়ার্ল্ড আমি বলেছি, কি বলে সেইটা মানে বহু ভবিষ্যৎ, নিশ্চিত কথা বলি যে ফিলসফার্স অফ দ্য ফিউচার, সেই ভবিষ্যৎ আমরা কল্পনা করতে পারি না, কিন্তু সেই ভবিষ্যৎ নাও আসতে পারে, যেহেতু আমরা যেভাবে পৃথিবীকে নষ্ট করেছি সেই ভবিষ্যৎ না আসতে পারে। কিন্তু তাহলেও সেই ভবিষ্যৎকে কল্পনা করে আমি নিজেকে বলি যে না, কাজ পুরোয়নি। সেই জন্য ওরা যে এসছে বারবার ওদের বলছে এই করো তাই করো। হ্যাঁ, এই গত এই যে এসেছি, ফিরে এসেছি আমি 9 তারিখ ওখান থেকে। তা আমাদের একটু আলোচনা হচ্ছিল স্কুলের পরে, 3 জনে মিলে, আর অনির্বাণ, উজ্জ্বল, অনির্বাণ, 2 মেয়ে, সুন্দরী আর বুদিন আমার শিক্ষিকা। আলোচনা হচ্ছে ডেমোক্রেসি সম্বন্ধে। আমি সমানে জিজ্ঞেস করছি এই ডেমোসটা কি, আর আমি কখনো উত্তর বলে দিই না, কিন্তু ওরা কিছুতেই বলতে পারবে না। তখন আমি ভাবলাম যে এরা তো প্রান্তিক নয়, এরা তো আমার কাছে সংখ্যাগুরু। এই ডেমোক্রেসি যেখানে হচ্ছে পাটিগণিত, হ্যাঁ, গুনবে তাহলে ডেমোক্রেসি পাটিগণিত হয়ে গেছে, এখানে যুক্তরাষ্ট্র। তখন আমি বললাম না কথাটা, কিন্তু আশা করি সেই ভিডিওটা তোমরা কোনোদিন দেখাবে। আমাকে বাংলাদেশের বুক ফেয়ারে বলছে একটু কিছু বলবেন। তা আমি বলেছিলাম যে এরকম সবচেয়ে তরুণ ধর্ম আপনারা নিরাকার, গণেশটাকে ফেলবেন না, যে হাতিমুখ হবে, এটা বলছি এমন গণেশটা নন যা সোনার গঙ্গর থেকে ভরসা করছে, সেই গণেশটা নিকট। আমি বলছি যে হাতিমুখ ঘুরবে ইঁদুর বাহন গণেশদা, আর তার পিছনে কলাবৌদি, এইরাই হচ্ছেন জনগণেশ। একে আর হাল খাতার কথা, পুজোর কথা বলিনি আমি, যে হাল খাতা ওইখানেই আমার একটুখানি ইয়ে আছে। এই কাজে ওদেরও কিছু বলিনি, কেন ওরা এটার মধ্যে যে এটা রয়েছে, রসিকতাটা রয়েছে, সেটা তো ধরতে পারবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে যেটা তুমি বলছো প্রান্তিক, কেননা যুক্তরাষ্ট্র তো আমি প্রান্তিক, এসব মজার ব্যাপার। প্রান্তিকই লোক, হ্যাঁ, ব্রাহ্মণ কন্যা। কিন্তু কথা হচ্ছে, সুতরাং এই যে ব্যাপারটা, এই জিনিসটা আমাকে একটুখানি তবু সাহস দেয় না, একটুখানি যেটা জোর দেয় যে একটা কিছু না, এই যে এত দূর ভবিষ্যৎ থেকে আমি ভাবতেও পারি না। আমাকে মনে, আর যেটা হয়তো আসবে না, আমাকে মনে করতেই হবে যে আজকে যে জগৎ চলছে, আমি নিজে ভয় পাচ্ছি। শুধু যে সকলে ভয় পাচ্ছে না, আমি নিজে ভয় পাচ্ছি। এবং কি কারণে ভয় পাচ্ছি, আমার সিভিক স্টেটাস, সেটা সম্বন্ধে আমি আপনাদের কিছু বলবো না, কেন এটা বলবার কোনো দরকার নেই, কেন তাতে আমার খুব অনিষ্ট হবে। কিন্তু এই সমস্ত ভয় টয় ইত্যাদির মধ্যে, এবং কলম্বিয়া থেকেও আমাকে অত্যন্ত দুর্ব্যবহার আমার সঙ্গে করছে, এইসবই কারণে। হ্যাঁ, কাজে আমি একজন প্রান্তিক লোক, বুঝতে পারেন এটা। সুতরাং বাড়ির থেকে বেরোলে যারা জানে না আমি অধ্যাপক, তাদের কাছে আমি যেখানে থাকি আমি প্রান্তিক তো বটেই, রং সাদা নয়, তাই বুড়ি, আর তাই এরকম অদ্ভুত চেহারা। সুতরাং এই যে নিজের প্রান্তিকতাকে তো বিশ্বাস করি না, কেন জগতের পরিপ্রেক্ষিতে কোথায় আমি প্রান্তিক। কাজে এদেরও আমি প্রান্তিক বলে ভাবতে পারি না। আমি দেখি সকলেই বলে উনি প্রান্তিকদের যান, উনি প্রান্তিকদের মনে নেন, আদৌ না। বললাম তো, পিতৃপুরুষের জিনিস ঐতিহাসিকভাবে এরাও জানে সে কথাটা, ততবার শুনে। আর তাই বলে এরা ভুলভাল করলে আমি ক্ষমা করে দিই তা না, কেন এই যে তফাৎটা ঐতিহাসিক এবং ব্যক্তিগত, এই দুটোর আমি দোকানের মধ্যে পা ফেলে চলুন, বুঝতে পারলেন। কাজে তোমার খুব দরকার প্রশ্নের উত্তর হচ্ছে ওই কারণে। দেখো, আমারও তো শরীর ভালো নেই, কিন্তু তাও কোনো রকম করে টেনে এক গাদা পয়সা খরচ করে আসি কেন ওইটাই হচ্ছে একটু ওষুধের মতো। যে ওই জন্যে এই যে তুমি যে পড়লে অনেক একটা লেখাটা আমি খুব খুশি হলাম, কেন ও কিন্তু ধরেছে ইলেকট্রাল এডুকেশন। ওটা ধরলো কোথা থেকে? আমি তো এটা নিয়ে কখনো কিছু বলি না, কেননা এই যে ভোট কি, ধরো
আল জাজিরা থেকে আমাকে বলেছে ইন্টারভিউ করবে আমার আলজেরিয়াতে যে কাজ ছিল সেটা সম্বন্ধে। তা আমি ওকে বলবো যে আমি যেতাম সেকালে, তখন তো ঠিক বুঝতাম না যে ব্যাপারটা কি। তাহলেও আমি বেঙ্গাল্লার যে সেই সোশ্যালিস্ট ভিলেজেস ছিল সেখানে যেতাম, আর গিয়ে তখন একটু আরবি শিখেছিলাম। আমার মানরেগা মহিলাদের জিজ্ঞেস করতাম হোয়াট ইজ ইট টু ভোট, কেউ কিছু জানত না। কাজে এই জিনিসটা কিন্তু আমার মধ্যে, আর সেই জন্য কালকে আমরা যে পড়েছি বইগুলি তার মধ্যে একটা ছিল ক্লাস স্ট্রাগল এন্ড ট্রান্স, সেটা পড়বার খুব আপনার সময় হয়নি, কিন্তু সেটা সম্বন্ধে বলে দিচ্ছি। বড় কথাটা হচ্ছে যে মার্কস আর এঙ্গেলস দুজনেই ক্লাস করতে বুঝেছেন, কিন্তু ভোটিং ব্লক ক্লাস স্ট্রাগল এন্ড ট্রান্স। কাজে ওইটা ধরেও, আর এঙ্গেলস উনি 1895 সালে মার্কসের মৃত্যুর পরেও কিন্তু ওই ভোটিং ব্লক কোথায় ভোট দেবে সেইটাই বড় কথা বলেছে। কিন্তু ওরা ইলেকট্রাল এডুকেশনের কথা কোনোদিন বলেননি এবং সে সম্বন্ধেও ভালো কথা বলেননি। যে জন্য আমি বলি যে আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি কি মার্কসিস্ট, আমি বলি মার্কস আমার ভাই, মার্কস আমার গুরু নয়। এটা একটা অন্য ব্যাপার, একসঙ্গে চলা। অবশ্যই তার মধ্যে বুদ্ধি জ্ঞান আমার হতে পারে, তোমার হতে পারে না, আমার হতে পারে, সেটা ব্যাপার না, বুদ্ধিমান দাদা তো হয়। তো কাজে সুতরাং এই যে ব্যাপারটা, এই পুরো ব্যাপারটা মিলিয়ে ওই তথাকথিত ওকে আনছে তথাকথিত প্রান্ত আমাকে বাঁচিয়ে রেখেছে। কাজে আর এই প্রশ্ন কিন্তু কেউ করেনি। আর আমরা যে সেই তখন থেকে বিক্রমার্জদের পরে যে একটু জগতের ভালো করবো, সেটা যে আমাদের মধ্যে ছিল সেটাও লোকে বলে না। তুমি আজ বললে আমি বড় খুশি হলাম, কিন্তু আমার উত্তর হচ্ছে এখনো ওই কারণে ঘেসতে ঘেসতে আসে, এসে মাল ডাল নামিয়ে চলে যায়। হ্যাঁ, আর আপনারা কিন্তু কখনো যেন আসেন না, আমার স্কুলে আসবেন না দয়া করে, কেন কাজ নষ্ট হবে, থাকার জায়গা কিচ্ছু নেই, বুঝতে পারবেন। সুতরাং কোনোদিন দেখতেও আসবেন না, আর দয়া করে জিজ্ঞেস করবেন না, সাহায্য করতে পারবেন না। কেননা কথা হচ্ছে আমি 40 বছর ধরে ভেবে ভেবে যা করবার চেষ্টা করছি, আমি তো দেখলাম কলকাতায় পরিবেশন করা যায় কিনা, যায় না। আচ্ছা, আমি এটা রাখবার আগে লক্ষ্মী সম্বন্ধে একটা কথা বলতে চাই, কেন এটা কেউ জানে না। যে লক্ষ্মীকে যখন ইয়ে করা হয়, যখন বাংলা বলছি লক্ষ্মী বলছে, তো সুতরাং লক্ষ্মীকে যখন ইন্ট্রোডিউস করা হয় এই কথাগুলো কেউ বলতে জানে না, জানি না। লক্ষ্মীর আর আমার সম্পর্ক হচ্ছে একটি তৃতীয় ব্যক্তি এখানে বসে আছে, হরি বাসুদেব। আমরা একসঙ্গে একটা প্রজেক্ট করতাম, রিথিঙ্কিং গ্লোবালিটি। হ্যাঁ, সেইটা নিয়ে আমরা সেনেগাল গিয়েছি, সেইটা নিয়ে আমরা চীনে বহুকাল ধরে গিয়েছি, আমরা এমনকি চন্দননগরের প্রান্তে প্রান্তে গিয়েছি। আর কোথায় গিয়েছি বলতে, প্রিন্সটনে একবার হয়েছিল। আমরা খুঁজছিলাম যে সত্যি সত্যি এই যে গোলকায়ন, এইটা যদি আমরা বই বন্ধ করে চিন্তা করতে থাকি যে জগতে কি হচ্ছে, মানে শুধুই আমরা অর্থনৈতিকভাবে যদি না দেখি, অথবা তার চাইতে অনেক নিকৃষ্ট খালি তথাকথিত সাংস্কৃতিকভাবে যেটা একেবারে একটা বাজে কথা, ওইভাবেও যদি না দেখি, তাহলে আমরা কি ধরতে পারি? একদম যদি কানটা ইয়েতে মানে মাটিতে পেতে রাখি, তাহলে আস্তে 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 সময় আছে ভেবেছিলাম যে কি হতে পারে। কাজেই সেই লক্ষ্মী, হারি এবং আমরা তিনজন ছিলাম থ্রি মাস্কেটিয়ার্স। এই হচ্ছে লক্ষ্মীর সঙ্গে আমার একেবারে প্রাণের সম্পর্ক। নইলে সবসময় আমি ওকে ডাকি কিসের জন্য, ডাকি কিসের জন্য? ও তো একটা ঐতিহাসিক বসে আছে সেন্টারে, সেন্টারের অনেকেই আমি চিনি, ডাকি কেন? তারপরে গোয়া ডাকি ওই কারণে প্রাণের সম্পর্ক, মানে প্রশ্নের সম্পর্ক, ইতিহাসের চাইতে বড় সম্পর্ক। কেন আমার ব্যাপারই হচ্ছে যে শুনলাম মানবিক বিদ্যা, হিউম্যানিটিজ বিয়ন্ড দ্য ডিসিপ্লিনস। কাজে যেটা রমিলার সঙ্গেও আমার কথাবার্তা হয়, সেইটা নিয়ে তার মধ্যে লক্ষ্মী আমরা দুজনে কো-কনস্পিরেট, সহ-গুপ্তচর। সুতরাং এই যার করি নেই, সেই জন্যই লক্ষ্মীকে ডাকি। এই পরিচয়টা আমার কাছ থেকে না পেলে আপনারা পাবেন না। সুতরাং এই পরিচয়টা, এই একদিকে আমার পুরাতনতম বন্ধু, আর একদিকে আমার তথাকথিত সহ-গুপ্তচরের বাড়ির বসে আছে দুজনের দুদিকে। আর ইনি আমার বন্ধুর ছেলে, বাচ্চাটা হতে পারে না। আমরা কালকে একসঙ্গে আমার পা থেকে তুলে নিয়ে সে নিজে চেয়ে মোরলা মাছ খেয়েছে।
সুতরাং অত উপাচার্য ঢংটা করতে দেবেন না। সুতরাং এই নিয়ে বসে আছি এখানে, এইটা কিন্তু আপনাদেরও বুঝতে পারেন এটা একটা ফর্মাল ব্যাপার নয়, এটা একটা সত্যি সত্যি প্রাণের ব্যাপার। এই আমি বলছি আবার বিশেষ করে সুন্দরী বুঝেন আর ইয়েকে বলছি উজ্জ্বলকে, যে AI যে বললো, AI এ হচ্ছে আর অনির্বাণী বলে এ হচ্ছে আর্টিফিশিয়াল আর আই হচ্ছে ইন্টেলিজেন্স। আর আর্টিফিশিয়াল বলতে আমি জানি না তোমরা জানো কিনা, কিন্তু আর্টিফিশিয়াল বলতে মোটামুটি কৃত্রিম, মানে আমাদের মাথায় আছে আসল বুদ্ধি আর ওই ইয়ের মধ্যে এটা হচ্ছে আসল বুদ্ধি। আর ওই যে কম্পিউটার থেকেও আরো অনেক বাড়িয়ে চিন্তা করতে পারবে না তোমরা কত কত শক্ত কাজ তারা কত সহজে করে দিতে পারে, আমিও তোমাদের বলতে পারবো না। সেইটাকে বলে ওই কৃত্রিম বুদ্ধি, যেটা মেশিনের মধ্যে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যে ধরো আমি যে তোমাদের পড়াই, আমি যে ধরনের পড়ানোর চেষ্টা করি সেটা হচ্ছে ওই মাথা খাটানো, তাই তো? ওইটা আমি আমেরিকাতেও ওইভাবে পড়াই, আর সেটা তোমাদের বলেছি, আর তোমাদেরও ওইভাবে পড়াই। যে কেনাকাতেও তো বহু সমস্যা আছে, কেননা তাতে এত বেশি শক্তি যে তারা মনে করে যে সবচেয়ে বেশি উন্নত দেশ, তারা সমস্ত জগৎকে, তারা জগতের ভালো তারা করছে। আমার ছাত্র যারা তারা আমার ক্লাসরুমে ঢোকে, আর তোমাদের যে সমস্যা সেগুলি তো আমরা এত আলোচনা করি যে এইখানে সেগুলি বলার কোনো দরকার নেই। আর তোমাদের যে কি সমাধান আছে সেগুলি আমি করবো, সেগুলি নিয়েই বলবো। কিন্তু কথা হচ্ছে, সুতরাং এই যে পড়ানোর মধ্যে ওই মাথাটা খুলে দেওয়া, মাথা খাটানো, কি করে সমস্যার সমাধান করতে হয় সেইটা চিন্তা করা, সমাধান করলেই যে সমাধান হলো সেটা মনে না করা, সমাধান বলে না দেওয়া, এবং সমাধান হলে পরেই সমস্ত সমস্যা আবার শুরু হলো, এইগুলো বোঝানো। তোমরা যে আমার কাছ থেকে প্রশিক্ষণ পাও, প্রশিক্ষণ নিতে পারো না, একসঙ্গে আমরা আলোচনা করি, কিন্তু এইগুলো নিয়ে দুদিকেই আলোচনা হয়। সুতরাং এই সমস্যার সমাধান করে আসল মাথাটা খোলা। কেমন? এখন লক্ষ্মী, তোমার কথায় আমি আরো এবার তোমাকেই বলি, যে সেটা হচ্ছে যে এই যে আমি বারবার বলেছি যে হিউম্যানিটিজ পড়ায় প্র্যাকটিস অফ লার্নিং, অন্য সমস্ত সাবজেক্ট পড়ায় প্রোডাকশন অফ নলেজ, এবং সেই নলেজ আমাদের জানতে হবে, তার মধ্যে অবশ্যই লার্ন করতে হবে, শিখতে হবে। কিন্তু কি শিখতে হবে? হিউম্যানিটিজের মধ্যে শেখার বস্তু কিছু নেই, কেননা সাহিত্যের তো দরকার নেই। ইমাজিনেশন র্যাশনালও নয়, যুক্তিযুক্ত নয়, ইর‍্যাশনাল নয়, আর সুতরাং আর কোনো দরকার নেই। রবীন্দ্রনাথ বলছেন বাজে খরচ। আচ্ছা, সুতরাং এই যে ব্যাপারটা, আর দর্শনের মধ্যেও তাই। অ্যানালিটিক ফিলসফিটা একটু অন্য ধরনের জিনিস, ওটার মধ্যে আমি যাই না। কিন্তু এই যে দর্শন এবং সাহিত্য, এই দুটোর যে পড়ানো, এইটার মধ্যে অন্তত সাহিত্যে তো বিশেষ করে কোনো খবরাখবর দেওয়ার নেই, কোনো কিছু পড়ানোর নেই। পড়ানোর আছে পড়তে শেখা। ওই হিউম্যানিটিজের পড়ানো হচ্ছে পড়তে শেখা, মন দেওয়া। পড়তে শেখা হচ্ছে মন দেওয়া। ওইটা যদি না থাকে তাহলে তুমি হাজার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করো না কেন, সে তোমাকে ছাড়িয়ে কোথায় চলে যাবে। কিন্তু তোমার সেই শেষে ফিরে আসছো যখন খালি সাইবার ক্রাইম, কেন? মন তৈরি হবে, মন তৈরি হবে, তাই না? এই যে আমাকে আজকে আমার যে আত্মীয়, তাকে আমি ডেকেছিলাম, আসলে তিনি আমাকে জ্ঞান দিলেন যে তিনি আসবেন না। তিনি আমাকে কিন্তু বললেন, এইটুকু বলতে চাইলেন না যে আমি যাচ্ছি অদ্বৈত আশ্রমে। আরে এই যে একটা ইয়ে, বুঝলে তো ব্যাপারটা। সুতরাং এই যে ব্যাপারটা, এইটা কেন হয়? তার কারণ কোনোদিন পড়ানো হয়নি মন দেয়া। সে যদি মনটা আমাকে দিতে পারতো, এই কথাটা বলতো না, কিন্তু আমাকে ছোট করে একটা ছুট লাগিয়ে দেওয়া হবে। অত সব নয়, এই হাতির মতো ওটা চামড়া,
অত সহজে ছুঁচ লাগে না, সে তো অনেক অভ্যেস আছে। তো কথা হচ্ছে যে সুতরাং আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি একটু গল্প করেছিলাম বার্গানে, সেটাই বলছি। আমার সঙ্গে একজন গণিতবিদের কথা হয়েছিল, বাজার এরকম হচ্ছে নাম, নাম করা শুনেছি ভদ্রলোক। তিনি বলছেন তিনি তখন নাম্বারস থিওরি পড়ছেন। তো তখন আমি ওকে বলছি যে আপনার নাম্বারস থিওরিতে এত কেন, এত আগ্রহ কেন? এবং উনি বললেন কেননা আমি আসল সত্যি উত্তর পেতে পারি। কারেক্ট কারেক্টের বাংলা কি? সঠিক সঠিক উত্তরে পেতে পারি। তো সুতরাং এই কথাটা তিনি বললেন। তখন আমি তাকে বলছি যে দেখুন তাহলে আপনার যেগুলি কন্টিনজেন্ট, যেগুলি অ্যাক্সিডেন্টাল, সেগুলি আপনার হাত থেকে বেরিয়ে যায়, আর হাত থেকে এমনিতেই বেরিয়ে যায়। কিন্তু আমরা অন্তত সেই কথা সম্বন্ধে ভাবি, হ্যাঁ সচেতন সেটা সম্বন্ধে, তাও সচেতন হলেও খুব একটা লাভ আছে তা না। কেন যদি কন্টিনজেন্ট থাকে তাহলে তো কথা দেখো, এটা হেগেলের মধ্যেও আছে। এবং দেখেছি আগে জর্জ সুদর্শন আমার সঙ্গে খুব বন্ধুত্ব করেছে। তখন আমি এই ধরনের চিন্তা করি বলে উনি আর প্রিগোজিন প্রবাবিলিটি থিওরি নিয়ে টেক্সাসে দিনের পর দিন আমরা আড্ডা মেরেছি। আর সেইখানে ওরা আমাকে বলতে চেষ্টা করেছিলেন যে এটা ওদেরও আছে। আচ্ছা, কিন্তু কথা হচ্ছে এই যে ব্যাপারটা যে হিউম্যানিটিস শিক্ষা দেয় যে একটা কিছু আমরা পাবো না, সেই জিনিসটা যদি না থাকে তাহলে ওই অত গর্ব করে যে এই কোয়ান্টাম হয়ে যাচ্ছে একদম, সে কত বেশি, এটা তো কোয়ান্টিটেটিভ, ওটা কোয়ান্টিটেটিভ। কাজে ওই জিনিসটার ব্যাপারটা হচ্ছে হিউম্যানিটিসের গান করবার আছে যে নইলে মন্দিরে তোর নাহি তো বাঁধো, ও তো সাপকে তুই করলি গোল, সাপকে তুই করলি গোল। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে গোল গোল করবি। এখন এই হচ্ছে ব্যাপারটা। সুতরাং কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ভালো যারা, ফিলিপ কিচার আমার বন্ধু, খুব নাম করা, তারা কিন্তু এটা বোঝেন, খুব ভালো করে বোঝেন। কাজে ওই টেকনোলজির মতো যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজিক্যাল দিক দিয়ে আমাদের ভয় পাওয়া, তাদের ওই কথাটা বলবার দরকার যে এখনো তো মানুষগুলো বসে আছে আর প্রোগ্রামও করছে। কাজে ওই হিউম্যানিটিস যে শিক্ষা, আমি তো বলি যে আমি তো ভীষণ ছিলাম, এক্সারসাইজ করতাম, ব্যায়াম করতাম, এই সমস্ত শরীর যাওয়ার আগে 5 মাইল দৌড়তাম, 160 পাউন্ড বেঞ্চ প্রেস করতে পারতাম। এখন এই যে শরীরটাকে তৈরি করা, সেটা আস্তে আস্তে করতে হয়, সেটা আস্তে আস্তে ছাড়া করা যায় না। আর মনকে তৈরি করাও এক ব্যাপার, আস্তে আস্তে করতে হয়, মন দেওয়ার ব্যাপারটা আস্তে আস্তে করতে হয়, এই কথা বলি। সুতরাং এই যে ব্যাপারটা, এইটাই হচ্ছে হিউম্যানিটিসের দাতব্য। তবে এখন তারা দিতে পারবে না, তার কারণ আমরা নিজেদেরকে ট্রিভিয়ালাইজ করে ফেলেছি। আমরা নিজেরাই বিশ্বাস করি যে আমার কোনো দেওয়ার জিনিস নেই জগৎকে, যে আমাদের সত্যি সত্যি মাইনে কম হওয়া উচিত, সত্যি সত্যি টাকা কেটে নেওয়া উচিত, এই সমস্ত কথা আমরা নিজেরা মনে প্রাণে বিশ্বাস করি। সেই জন্যই আমরা অদ্বৈত আশ্রমের কথা তুলি। সুতরাং আমি এই কথা বলতে বাধ্য হলাম যে এইটা আমার বক্তব্য। তবে বক্তব্য শেষে কোনো মানে আমি একটু আমি আবার সেই সুদূর ভবিষ্যৎ, ওইসব আছে, আর সেই ভবিষ্যৎ নাও হতে পারে, নাও হতে পারে। সুতরাং এই বলবে যে স্কুল অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স, সিপা, যেখানে অনেক সারা বিশ্ব থেকে মিডল লেভেল ইয়েরা, রাজনৈতিকরা যান, আর ভালো মার্কিন ওই জর্জিয়ার প্রেসিডেন্ট ছিলেন, ওইখানে গেছেন, অনেক আছে ওইরকম। সেটার থেকে আমি ঠিক ওইটা বলতে পারছি না, তার কারণ এই জিনিসগুলো মনে রাখা আমার বক্তব্যগুলো মনে করি না। হয় 19 মিলিয়ন নইলে 9 মিলিয়ন ডলার্স প্রত্যেক বছর কলম্বিয়া পায়, আর হিউম্যানিটিসকে পয়সা দিতে হয়। আর দেখুন, আমি তো ইউনিভার্সিটি প্রফেসর, কাজে হিউম্যানিটিসে আমি একটা র্যাঙ্কিং লোক, হ্যাঁ। সুতরাং এটা তো আমাকে বলা হয় যে সেই জন্য হিউম্যানিটিসকে কম করা হচ্ছে, যে হিউম্যানিটিস ইজ নট, বিচ্ছিরি কথাটা, ইজ নট এ ক্যাশ কাউ। তো আমি বলি যে দেখুন, 10 মিলিয়ন ডলার 20 মিলিয়ন ডলার 30 মিলিয়ন ডলার 40 মিলিয়ন ডলার 50 মিলিয়ন ডলার 60 মিলিয়ন ডলার 70 মিলিয়ন ডলার 80 মিলিয়ন ডলার 90 মিলিয়ন ডলার 100 মিলিয়ন ডলার 200 মিলিয়ন ডলার 300 মিলিয়ন ডলার 400 মিলিয়ন ডলার 500 মিলিয়ন ডলার 600 মিলিয়ন ডলার 700 মিলিয়ন ডলার 800 মিলিয়ন ডলার 900 মিলিয়ন ডলার 1000 মিলিয়ন ডলার 1 billion,
হিউম্যানিটিজ আমি যে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, দেখছেন তো সমানে আপনার খুনের সংখ্যা বাড়ছে। এই যে গত 60 বছর ধরে পড়াচ্ছি, সমানে খুনের সংখ্যা বাড়ছে। আর হ্যাঁ, এবং দর্শন, এবং এই যে সাইবার ক্রাইমের কথা বললাম, যে একটা কিছু এআইতে অসম্ভব একটা কিছু আবিষ্কার হলো, তৎক্ষণাৎ আইনের পর আইন করা হচ্ছে যাতে করে ওই ধরনের সাইবার ক্রাইম না হয়। আর দেখুন, আপনি যত আইন করবেন তত লুপহোল বেরোবে। সুতরাং এইটা হচ্ছে ব্যাপার। এইগুলো কোনো রকম করে আটকায় কে? আটকায় ওই এথিক্যাল ট্রেনিং, সেই হচ্ছে হিউম্যানিটিস। তাদের নিজেদের যদি মনে হয় যে রাস্তায় পয়সা পড়ে আছে, না আমি তুলব না, এইটা যদি মনে না হয় তাহলে কোনো লাভ নেই কিছু করে। কাজে এটা অত্যন্ত ইমপ্র্যাকটিক্যাল আপনারা মনে করতে পারেন, কিন্তু ব্যাপারটা দেখুন। কাজে এইটাকে আপনারা বলতে পারেন যে সাংস্কৃতিক, এটা স্বাস্থ্য দেখাশোনা, সাংস্কৃতিক স্বাস্থ্য, হেলথ কেয়ার ফর দ্য কালচার। কাজে সে কি পয়সা দেবে? হেলথ কেয়ার কি আপনাকে পয়সা দেয়? হেলথ কেয়ার তো আপনি পয়সা দেন না, কিন্তু আপনার দরকার আছে। সুতরাং আপনারা এইটুকু যদি না বোঝেন, সেটাও ওই কারণে, তার কারণ হিউম্যানিটিজ এতদিন পড়ানো হয়নি, যে এইটুকু চিন্তা। আপনারা ইউনিভার্সিটিতে এসেছেন, তাও জগতের একটা খুব অত্যন্ত বড় উঁচু ইউনিভার্সিটি, সেইখানে আপনারা এই কথাটুকু ভেবে দেখতে পাচ্ছেন না। আর আমাকে জিজ্ঞাসা করার ঔদ্ধত্য আপনাদের হচ্ছে যে আপনারা তো পয়সা কিছু করতে পারেন না, তাহলে কেন? ঠিক তুমি যে কথাটা বললে, তাহলে কেন আপনারা ইউনিভার্সিটি থাকবেন? আপনারা খালি অর্থকরী ব্যাপার ছাড়া কিছু বোঝেন না, সেই জন্য পাপে ভরে যাচ্ছে, পাপে ভরে যাচ্ছে জগৎ। কেন কোনো ধরনের সুচিন্তা তো সেখানে হয় না, কোনো দরকার নেই। সেখানে হচ্ছে খালি শিক্ষা কি করে ইয়েতে যেতে পারে, ইন্ডাস্ট্রিতে যেতে পারে। আজকে আমরা তো বলছি না যে নলেজ প্রডিউস করে না, আমরা বলছি যে দ্যাটস নট ইটস ওয়ার্ক। আমার এই ইয়ের থেকে, আমার এই আত্মজ্ঞান থেকে যদি নানা রকম জ্ঞানী হতে পারে, কিন্তু কথা হচ্ছে যে ওইটাই আমাদের কর্তব্য নয়। কেন এই যে আমার স্কুলের কথা বলে সকলে বেঁধে গেল, কেন হাত বারো কাজ হচ্ছে, কিন্তু আমি স্কুলের মেথড নিয়ে কোনো বই লিখিনি। তার কারণ আমি যদি এখন খালি আমার যারা সমকক্ষ একাডেমিক, তাদের জন্য ভাবতে বসে যাই যে কি লিখবো, যখন ওইখানে বসে শেখবার চেষ্টা করছি না, আমার কাজটা নষ্ট হবে। এইটুকু কথা তো কেউ বোঝে না, তারা আত্মপ্রশংসা করতেই ব্যস্ত। সুতরাং এই যে ব্যাপারটা, এইভাবে ভালো করে একদম, ওকে জিজ্ঞেস করেছিল পারজনে যে উনি কি সবসময় এরকম সোজা কথা বলেন, শি ইজ অলওয়েজ সো ফ্র্যাঙ্ক। আর ও বলেছে যে হ্যাঁ। কাজে এই ব্যাপারটা যদি ঠিক মতো করে তারা শুনবে না, সে ব্যাপারে কোনো ইয়ে নেই, ইচ্ছে নেই, টাকাটাই বড়। কিন্তু তাহলেও আমরা যদি না বলতে পারি, তাহলে তো কোনো লাভ নেই। কাজে এই যুক্তিটা দেখানো যায় যে টাকাটাই সবচেয়ে। আমার গত প্রেসিডেন্ট, সে ভালো ছিল, বলেন যে তার, সে বলেছিল যে তার বিয়ে হচ্ছে, তার গোল হচ্ছে কেন এই ইউনিভার্সিটি প্রফেসর বলে উঁচুতে একটু যাতায়াত করতে হবে, যে তার উদ্দেশ্য হচ্ছে টু কিপ দি ইউনিভার্সিটি ইন দ্য ব্ল্যাক, অর্থাৎ খাতাটা যাতে খাতার ব্যালেন্সটা যাতে করে। আমি তাকে বলেছিলাম যে দেখো বাবু, এই কিপিং ইট ইন দ্য রেড, তথাকথিত বিএ সময় করেছিলাম ডেফিসিট ফাইন্যান্সে, কিপিং ইট ইন দ্য রেড, এখন বলা যাবে না, ট্রাম্পটা করছে, কিন্তু ব্যাপার হচ্ছে কিপিং ইট ইন দ্য রেড। আপনি অনেক কিছু করতে পারেন ইউনিভার্সিটির জন্য, কিপিং ইট ইন দ্য ব্ল্যাকটাকে আপনি উদ্দেশ্য রাখবেন না। এইসব কথা একটু বলবার সাহস করতে হবে। আর বলবার সাহসটা, আমি সেই সব গল্পের মধ্যে যাচ্ছি না, কারণ সেগুলো আমার বলা উচিত অত্যন্ত বাজে গল্প, কিন্তু বলবার সাহসের অনেক প্রামাণিক গল্প আছে। আবার যখন একসঙ্গে বসে কুচো মাছ ভাজা খাবো, সেই সব গল্প বলবো, ঠিক আছে? ওনাকে 3টে প্রশ্ন মনে হয় করা হয়েছে। আপনি কি ভেতরে আছেন? অডিটোরিয়ামের ভেতরে আছেন?